আজকে আমরা ক্লাসে করব আবর্তনটা পড়ব আমরা। তাহলে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় আবর্তন, খুবই গুরুত্বপূর্ণ। আবর্তয়ের দন্তান। তাহলে আবর্তন প্রথমে আমরা জেনে নেব আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি কি কি। খুব মনোযোগ দিয়ে শোনো। আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে পুরো এই জিনিসটা আমরা এমনভাবে ব্রেন আপ করে দেবো যাতে তুমি বা তোমরা কেউ ভুলতে পারবে না। তাহলে আবর্তন কাকে বলে প্রথমে আমরা এই আলোচনা করব। আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান। আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান, যে অনুমানে আশ্রয় বাক্য থেকে সরাসরি আমরা সিদ্ধান্তে উপনীত হই এবং আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদকে সিদ্ধান্তে উদ্দেশ্য এবং বিধেয় পদ অর্থাৎ বিধিসঙ্গতভাবে স্থান পরিবর্তন করব। অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে যাবে বিধেয় স্থানে এবং আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে আসবে উদ্দেশ্য স্থানে করে যে বাক্যটি আমরা পারবো সেই প্রক্রিয়াকে আমরা বলবো আবর্তন। তাহলে আবর্তন কাকে বলে? আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান, যে অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদকে সিদ্ধান্তে বিধিসঙ্গতভাবে স্থান পরিবর্তন করে যে বাক্যটি আমরা লাভ করব সেই অনুমানকে আমরা বলবো আবর্তন। একটা উদাহরণের সাহায্যে আমরা আরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। ধরে নিলাম একটা উদাহরণ দেই, সকল মানুষ হয় না, কবি কর, ছোট জায়গা আছে এখানে কবি করে দেই, কবি। এটা হচ্ছে এর বচন। তাহলে সকল মানুষ হয় এই বচন। আমরা আবর্তন কি বলেছি? আবর্তন বলেছি আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ, এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, তাই তো? এইটাকে বিধিসঙ্গতভাবে পরিবর্তন করে। বিধিসঙ্গতভাবে পরিবর্তন মানে আশ্রয় বাক্যের বিধিও আসবে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। তাহলে এখানে কবি কবি লিখলাম, আর আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ যাবে সিদ্ধান্তের বিধেয় স্থানে। তাহলে এখানে মানুষ দিলাম, এই মানুষ না, আরো বলে দিচ্ছি, আরো নিয়ম আছে মানুষ। তাহলে এখানে এবছর কোন পদকে ব্যাপ্য করে? এবছর কোন পদকে ব্যাপ্য করে? এর আগে ক্লাসে করেছি আমরা উদ্দেশ্য পদকে, এই তো উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। বিধেয় এবছরে বিধেয় ব্যাপ্য না, এবছরে বিধেয় ব্যাপ্য নয়। তাহলে সিদ্ধান্তটা এমন পদ করতে হবে, এমন বচনে আনতে হবে যেখানে এই বিধেয় পদটি ব্যাপ্য হবে না। এখানে যদি আমরা এখানে আনি, এখানে যদি আমরা এটা যদি এবচন করি তাহলে কিন্তু কবি পদে ব্যাপ্য হয়ে যাবে। এখানে ব্যাপ্য হয়নি, ব্যাপ্য হতে পারবে না। তাহলে পরে এটা কি বচন হবে? এবং এই আবর্তনের আরেকটা আছে, 3 নম্বর নিয়ম আছে। 1 নম্বর নিয়ম আছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় স্থানে যাবে, গেছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি আছে? আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে আসবে, এসেছে। 3 নম্বর নিয়ম আছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না। গুণটা বচনের গুণ নির্ধারিত কোন পদ শব্দ দিয়ে, কোন পদটা দিয়ে? বচনের গুণ, হ্যাঁ না, বচনের গুণ নির্ধারিত কোন পদটি দিয়ে? এইটা হয় বা নয়। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে। তাহলে এখানে হয় আছে যখন, এখানে না, একই থাকবে, হয় হয় হলো, তাই তো? তাহলে এইটা যদি আমরা এবচন করি, দেখো এটা যদি এবচন করি, সকল কবি হয় মানুষ। তাহলে এখানে এবচন হওয়ার জন্য কবি পদ থেকে ব্যাপ্য হয়েছে? এখানে ব্যাপ্য হয়েছিল না, তাহলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করেছে। তাহলে এটা এবচন হবে না। তার কি বচন হবে? আর হয় কোথায় আছে? আর হয় কোথায় আছে? আর হয় আছে না, আর হয় আছে আই বচনে।
আই বচন, আই বচন যদি করি তাহলে এখানে লিখতে হবে কোন কোন কবি, কোন কোন কবি হয় মানুষ। তাহলে আই বচন, এখানে যদি আই বচন করলাম এই কারণে আই বচন করাতে এখানে আই বচন বিশেষ সদার্থক আই বচন, বিশেষ সদার্থক আই বচন কোন পদকে ব্যাপ্য করে না। এখানে কবিও ব্যাপ্য হয়নি, মানুষ ব্যাপ্য হয়নি, তাহলে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন করলো না। তাহলে আমরা কি করলাম, আবর্তন কাকে বললাম? আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান কেন বলছি? যেহেতু আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো মাধ্যম নেই, সরাসরি চলে গেছে সিদ্ধান্তে। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো বাক্য নেই, কিন্তু সেই কারণে এটা অমাধ্যম অনুমান। বোঝা গেছে? কোনো মাধ্যম নেই এদের মধ্যে দিয়ে। অর্থাৎ আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান, যে অনুমানে আমরা আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদকে সিদ্ধান্তে বিধিসঙ্গতভাবে পরিবর্তন করে যে নতুন বচনটি আমরা পাই, সেই প্রক্রিয়াকে বলা হয় আবর্তন। পরিষ্কার হলো? কোনো সমস্যা আছে? আবর্তনের 1 নম্বর নিয়ম, এবার হচ্ছে আবর্তনের নিয়ম পড়তে হবে আমাদের। তাহলে এখানে কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে এই বচনকে আবর্তন করে আই বচন পাই। আবর্তনের 1 নম্বর নিয়ম হলো আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি? আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসবে। কোন সমস্যা আছে? নেই। 3 নম্বর নিয়ম কি হলো? আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না। যেখানে হয় সেখানে হয়ই হবে। আশ্রয় বাক্যটি হয় থাকলে এখানে হয় হবে, আশ্রয় বাক্যটি নয় থাকলে এখানে হয় হবে। হয় অথবা নয় হবে না, একটা হয় আর একটা না হবে না, দুটো বচনের গুণ একই হবে। বুঝা গেছে? 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে কি বলা হচ্ছে? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, অব্যাপ্য, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় অর্থাৎ অব্যাপ্য, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। বোঝা গেছে? যে পদ আশ্রয় বাক্যে অর্থাৎ সিদ্ধান্তে অব্যাপ্য, সেই পদ যে পদ আশ্রয় বাক্যে অব্যাপ্য, সেই পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ আশ্রয় বাক্যে যে পদ অব্যাপ্য, সিদ্ধান্তে সেই এই পদ এসে অব্যাপ্য হতে হবে। কিন্তু আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। ব্যাপ্য হয়েছে আশ্রয় বাক্যে কিন্তু সিদ্ধান্তে অব্যাপ্য, লুক এট মি, আশ্রয় বাক্যে আমাদের হয়েছে, ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে অব্যাপ্য রয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আশ্রয় বাক্যে অব্যাপ্য হয়েছে এবং সিদ্ধান্তে যদি অব্যাপ্য হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে। বসো বসো, বসে যাও, বসে যাও। তো হোক, কি আছে, বসে যাও না, কি আছে, ক্লাস হচ্ছে তো ক্লাসে ছেলে মেয়েরা আসবে না, কারা আসবে? তাহলে আবর্তন জিনিসটা বোঝা গেল। আবার একবার আমি সামারি বলে দিচ্ছি। আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান, যে অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদকে সিদ্ধান্তের বিধিসঙ্গতভাবে স্থান পরিবর্তন করা হয়, এবং যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন যে বচনটা পাই, সেই প্রক্রিয়াকে আমরা আবর্তন বলি। আবর্তনের 1 নম্বর নিয়ম, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসবে, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসবে। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে অব্যাপ্য, সিদ্ধান্তে সেই পদটি অব্যাপ্য হতে হবে। অর্থাৎ যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। বুঝে গেছে? বুঝতে পারছি তো? ঠিক আছে, বল কোন প্রশ্ন? অমাধ্যম অনুমানটা কাকে বলে? যে অনুমানে আমরা সরাসরি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হয়, সেটাই হচ্ছে অমাধ্যম। তার মধ্যে কোনো মাধ্যম থাকে না। যেমন আরোহ অনুমানের বিবর্তনের ক্ষেত্রে, আরোহ অনুমানে তেমন আমাদের অবরোহ অনুমানের ক্ষেত্রে যেমন আমাদের
অবর অনুমানকে আমরা একটা মাধ্যম অনুমান বলছি এই কারণে সকল মানুষ সবাই মরণশীল, রাম মানুষ, সুতরাং রাম মরণশীল। এখানে যে রাম মানুষ এইটা হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করলো। আর অমাধ্যম অনুমান মানে সরাসরি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আমরা আসবো, এইটা হচ্ছে অমাধ্যম অনুমান। বুঝা গেছে?